একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ফজলুল করিম পাটোয়ারি এবং ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রেদওয়ানুল ইসলাম অতিথি হিসেবে থাকবেন। আমরা তাদের সাথে আলোচনায় যাব। এবার সেনাপ্রধানের নির্দেশে নিষিদ্ধ হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এমন শিরোনামের একটি মিথ্যা প্রতিবেদন সংঘবদ্ধভাবে ছড়িয়ে দেয়া হলো ইউটিউব ও টিকটকে। মূলত কয়েকটি পুরনো ভিডিও জুড়ে দিয়ে এই গুজব ছড়ানো হলো। ওদিকে প্রধান উপদেষ্টাকে দেশ ধ্বংসের নায়ক বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এমন দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ফ্যাক্ট চেক করে নিশ্চিত হওয়া গেল এই দাবিটিও মিথ্যা। এমন কিছুই তিনি বলেননি। দিনের শেষ ভাগে ছড়িয়ে পড়ল সালমান খানকে পাকিস্তানে নিষিদ্ধ করার ভুয়া খবর। দর্শক, এমনই বিভিন্ন অপতথ্য প্রতিদিনই ছড়িয়ে পড়ছে, যার মধ্যে কিছু ভাইরাল হচ্ছে, কিছু আমাদের চোখে পড়ছে, কিছু হয়তো হারিয়ে যাচ্ছে। তবে যে পরিমাণ অপতথ্য ছড়াচ্ছে তার মধ্যে অনেকগুলোই মানুষকে বিভ্রান্ত করার জন্য যথেষ্ট। আর সেজন্যই আমাদের এই আয়োজন। আমরা প্রতিদিন আলাপ করি এই বিষয়গুলো নিয়ে। আগেই জানিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ফজলুল করিম পাটোয়ারি এবং ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রেদওয়ানুল ইসলাম আছেন আমাদের সাথে। তাদের সাথেই আলোচনায় চলে যেতে চাই। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি একাত্তরে। এবং আমরা যে রিউমার চেক নিয়ে কথা বলি প্রতিদিনই, সেই বিষয়টি নিয়েই আসতে চাই এবারে। আমি শুরুতেই আসতে চাচ্ছি অধ্যাপক মোহাম্মদ ফজলুল করিম পাটোয়ারির কাছে। প্রতিদিনই কিছু না কিছু ফেক নিউজ, কিছু না কিছু অপতথ্য দিয়ে অপপ্রচার করার একটি চেষ্টা হচ্ছে এবং এই বিষয়টি বিশ্বব্যাপী হচ্ছে। বাংলাদেশেও সম্প্রতি অনেক বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে এখন তো আরও বেশি বেড়েছে। এই বিষয় নিয়ে কি বলবেন, মানে একটা মন্তব্য যদি করতে বলি আপনাকে। ধন্যবাদ। দেখুন, সোশ্যাল মিডিয়াতে যতগুলো পোস্ট ছড়ানো হয়, দেয়া হয়, তার বেশিরভাগই অপতথ্য। এর মধ্যে ভুল তথ্য আছে উদ্দেশ্যমূলক, আর কোনোটা আছে মানে অনিচ্ছাকৃত। এখন আমাদের এই অপতথ্যগুলো ছড়ানো হয় যেগুলি ইচ্ছাকৃত, সেগুলি যুদ্ধের সময়, নির্বাচনকালীন অথবা কোনো দৈব দুর্বিপাকের সময় খুব বেশি হয়। এগুলিকে যতটুকু সম্ভব আমাদের সচেতন হওয়ার জন্য আমাদের সমাজকে তৈরি থাকতে হবে, কারণ এই অপতথ্যের মধ্যেই আমাদের বসবাস করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা নাগরিকরা, ব্যবহারকারীরা সচেতন হব এবং নিজকে শিক্ষিত করে তুলতে পারবো যে অপতথ্যগুলো ছড়ানো সঠিক নয়, ঠিক হচ্ছে না। তার আগ পর্যন্ত আমাদের সবাইকেই এর ভিতরেই চলতে হবে সচেতনভাবে এবং অপতথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হইতে হয় এরকম নিজকে এবং অপরকে মুক্ত করতে হবে, শিক্ষিত করে তুলতে হবে, সচেতন করে তুলতে হবে। জি, এছাড়া আসলে এটা যে অপতথ্য সেটি বোঝার কোনো উপায় সাম্প্রতিক সময়ে হাতে আসবে কিনা, সেরকম কোনো সম্ভাবনা কি দেখেন? আমাদের কিছু প্রতিষ্ঠান আছে, যেরকম আজকে আমন্ত্রিত অতিথি আছেন ফ্যাক্ট চেকার, এইরকম অনেকগুলো প্রতিষ্ঠান, কমপক্ষে 3টি প্রতিষ্ঠান আমি জানি, হয়তো আরও থাকতে পারে, যে তারা সীমিত পরিসরে বিশেষ বিশেষ এই তথ্যগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে চেক করে থাকেন এবং জনগণকে তথ্য দিয়ে থাকেন যে এটা অপতথ্য। সমস্যা হচ্ছে যে অপতথ্যের পরিমাণ তো পাহাড় সম, বিশাল। এই অপতথ্যগুলোকে আইডেন্টিফাই করার জন্য কিছু উপায় আছে। সাধারণ জনগণই এই উপায়গুলো বুঝতে পারার কথা। যেরকম প্রত্যেকটা তথ্যের কিছু মেটা ইনফরমেশন আছে, যেমন সোর্স, কোথা থেকে এলো, কে দিল, এটার প্রমাণ কি, এটার কোনো ব্যাকগ্রাউন্ড দালালিক প্রমাণও তার হাতে নাই। এগুলি দেখে বোঝা যায়। আমরা যারা একটুকু সচেতন তারা আমরা বুঝতে পারি এটা অপতথ্য, কিন্তু সাধারণ জনগণকে আমাদের এখন বোঝাতে হবে, শিক্ষিত করে তুলতে হবে এই সাইবার ইউজের ক্ষেত্রে, যে তারা যাতে নিজেরাই বুঝতে পারে যে কোনটি অপতথ্য এবং কোনটি সঠিক তথ্য। জি, রেদওয়ানুল ইসলাম, এবারে যদি আপনার কাছে আসি,
যেমনটি বলছিলেন অধ্যাপক মোহাম্মদ ফজলুল করিম পাটোয়ারি যে অপতথ্যগুলো বিশ্লেষণ করার জন্য কিছু প্রতিষ্ঠান তো আছে, খুব স্বাভাবিকভাবে এই কাজের চাপ আপনাদের ওপর বাড়বে যখন নির্বাচন আরও কাছে এগিয়ে আসবে। আপনি কি মনে করেন যে আরও বেশি জনবল এখানে ইনভলভ হওয়া প্রয়োজন? দেখেন, আমরা হচ্ছে ফ্যাক্ট চেকিং এর ক্ষেত্রে আগে এই বেশ কিছুদিন আগেও একটা শব্দ ব্যবহার করতাম, এখনো করি, ডিবাঙ্কিং। মানে হচ্ছে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ডিবাঙ্কিং। একটা গুজব ছড়িয়ে পড়ছে, ভাইরাল হচ্ছে, একটা কনসিকুয়েন্স তৈরি হচ্ছে, তারপরে কি আমরা আমাদের সামনে পড়তেছে বা আসতেছে, তারপরে সেটা আমরা ডিবাঙ্ক করে জানাচ্ছি যে এটা গুজব বা এটা মিথ্যা বা এটা ভুল, মিসলিডিং ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন যে পরিবেশ বা পরিস্থিতি সামনে তৈরি হচ্ছে বা হবে, আমরা এই ডিবাঙ্কিং এর চেয়ে আমাদের প্রয়োজন হচ্ছে প্রি বাঙ্কিং। মানে হচ্ছে মানে একটা গুজব ফ্যাক্ট চেকার বা জার্নালিস্টদের হাতে আসার আগেই সেটা হচ্ছে মানে কি বলে নিউট্রালাইজ নিউট্রালাইজ করে হয়ে যাওয়া। এই ক্ষেত্রে প্রিবাঙ্ক করে ফেলা মানে হচ্ছে আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজার আছি বা নাগরিক সমাজে আছি বা যারাই একটু সচেতন আছি, তারা হচ্ছে তারা নিজেদেরকেই ওভাবে গড়ে তোলা যে আমি যে কোনো তথ্যকে আমি আসলে বিশ্বাস করব না বা দেখা মাত্রই সেটা শেয়ার করব না, জানাবো না। বা আমি কোনো একটা, এখন একটা ট্রেন্ড দেখা যায় যে আমি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কোনো একটা মেসেজ আসে, তারপর হচ্ছে আমি সেটা কপি করে ফেসবুকে বা অন্য কাউকে শেয়ার করতেছি, তারপর বলতেছি এটা আমি এভাবেই পেয়েছি, আমাকে অমুক দিয়েছে। আসলে এই বিষয়গুলা আসলে গুজবকে আরো বা মিসইনফরমেশনকে আরো অনেক বেশি ছড়াতে সাহায্য করে। তো এই ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রি বাঙ্কিং, মানে যেটা আমরা সাধারণত বলে থাকি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো এখানে সে এই ব্যাপারটাই যে গুজব প্রতিরোধী একটা সমাজ গড়ে তোলা। এক্ষেত্রে আমাদের ফ্যাক্ট চেকারদের ভূমিকা যেমন আছে, তেমনি আমাদের মিডিয়াগুলোর ভূমিকাও আছে। যেমন আপনারা এই বেশ কিছুদিন ধরে এই প্রোগ্রামটা চালাচ্ছেন, আমার জানা মতে দেশের আরো বেশ কিছু মিডিয়া এই ফ্যাক্ট চেকিং এর উপরে জোর দিচ্ছে বা গুজব প্রতিরোধে বিভিন্ন ধরনের কাজ করছে। এইভাবে যখন এই প্রি বাঙ্কিং প্লাস হচ্ছে মিডিয়ার যৌথ উদ্যোগ এবং হচ্ছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোর উদ্যোগ, মানে সবার সম্মিলিত প্রচেষ্টাতে আসলে গুজব প্রতিরোধ করা সম্ভব। আপনাদের দুজনের কাছে আসবো, তবে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, অনুরোধ করবো আমাদের সাথে থাকবার জন্য। দর্শক, ৭১-এর সাথেই থাকুন, আমরা ফিরছি একটা বিরতির পর। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। সরাসরি চলে যাচ্ছে আমাদের অতিথিদের কাছে। আসতে চাই অধ্যাপক মোহাম্মদ ফজলুল করিম পাটোয়ারির কাছে। আমরা বেশিরভাগ সময় দেখি গুজবগুলো ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক, টিকটক কিংবা ইউটিউব, এগুলোর মাধ্যমে বেশি ছড়াচ্ছে এবং এগুলো ব্যবহারকারীরা মূলত মোবাইল ফোনেই ব্যবহার করে থাকে। এমন কোনো অ্যাপ কি তৈরি করা সম্ভব নয় যেখানে আমি কোনো কিছু নিয়ে সন্দেহ হলে সেটা লিঙ্ক পেস্ট করলেই আমি জানতে পারবো সেটা গুজব কিনা? এই ধরনের কোনো কাজের কথা কি কারো মাথায় এসেছে? এই ধরনের কাজ আমরা আসলে ভাবছি, চেষ্টা করছি, এমনকি ওয়ার্ল্ডের মধ্যে এরকম নাই। আপনি একটু চিন্তা করে দেখুন যে একটা অ্যাপস যদি আমি তৈরি করি, সেই অ্যাপস দিয়ে আমি যেসব সোর্সে যাচাই করব, এরকম সোর্সের সংখ্যা কম করে হইলেও কয়েক লক্ষ হবে। তার মানে প্রত্যেকটা সোর্স থেকে আমাদেরকে এপিআই বা ওই রকম চেক করার, তাদের সাথে কানেক্ট করার প্রোগ্রাম কিনতে হবে বা সাবস্ক্রিপশন কিনতে হবে। আর এইভাবে অটোমেটেড কোনো সফটওয়্যার তৈরি করার পরেও আরেকটা বিষয় জড়িত, সেটা হচ্ছে হিউম্যান ডিসিশন যত কুইকলি, যত ইফিসিয়েন্টলি দিতে পারে, কোনো অ্যাপ এইভাবে দিতে পারে না। তো আমরা সেই পর্যায় পর্যন্ত যেতে হয়তোবা আরও অনেক সময় লাগবে, এটা আগামী দিনে হয়তোবা আসবে, কিন্তু এই মুহূর্তে এরকম কোনো আশার বাণী শোনানো সম্ভব না। যতটুকু ফ্যাক্ট চেকিং করা সম্ভব নিজেরা ম্যানুয়ালি এখন পর্যন্ত করছে সবাই, এবং আগামী কিছুদিন করতে হবে বলে আমার মনে হয়। নিজেরা ফ্যাক্ট চেকিং ছাড়া আর কি উপায় হতে পারে সচেতনতা বৃদ্ধির জন্য? সচেতনতা বৃদ্ধির জন্য কয়েকটা উপায় আছে। একটা উপায় হচ্ছে যে আপনাদের মতো প্রতিষ্ঠানগুলো, যারা মিডিয়া সোর্স সংস্থা, তাদেরকে কি করতে হবে, নিয়মিত কিভাবে ফ্যাক্ট চেক নিজেই করতে পারে একজন নাগরিক, সেগুলিকে ব্যাপারে সচেতনতা তৈরি করা, ট্রেনিং দেয়া। আর কে ট্রেনিং দেয়? এই যে আপনারা এখন যে প্রোগ্রাম করছেন, এটাও এক ধরনের ট্রেনিং। আর আরেকটা হচ্ছে যে
ব্যাচ ওয়াইজ প্রজেক্ট আকারে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রজেক্ট আকারে বিভিন্ন গ্রুপকে আমরা ট্রেনিং দিয়ে দিলাম যে ম্যানুয়ালি এইভাবে চেক করতে হয়। আজকের প্রোগ্রামে এই পরিসরে সেই ম্যানুয়ালি কি উপাদান দিয়ে চেক করতে হয় সেটা হয়তো বা আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু করা সম্ভব। আরেকটা হচ্ছে যে আমরা সচেতনতা তৈরি করব সব লেভেলে, গ্রামে করব, টিভি, নাটক, নাটিকা এবং বিভিন্ন সিম্পোজিয়ামের মাধ্যমে, শহরে করব বিভিন্ন আঙ্গিকে এইগুলি, আর প্লাস প্রাতিষ্ঠানিকভাবে স্কুলে বিশেষত বাচ্চারা এবং স্কুল কলেজে এই ব্যাপারে আমরা সচেতনতা তৈরির জন্য প্রোগ্রাম করতে পারি। সর্বোপরি আপন পরিবারেই আমরা যদি সচেতনতা তৈরি করার জন্য আমাদের পরিবারের সদস্যদেরকে যার যার মতো করে শিখিয়ে দেই, তাহলেই এটা সম্ভব সারা বাংলাদেশের পুরো সমাজে ছড়িয়ে পড়া যে কিভাবে ফ্যাক্ট চেকিং করা যায় ব্যক্তিগত উদ্যোগে ম্যানুয়ালি। জি, এই সচেতনতা বৃদ্ধি প্রসঙ্গে রিদওয়ানুল ইসলামও বলছিলেন, এবং এই যে আপনারা ফ্যাক্ট চেক করছেন, যেটি বলছেন যে ইতিমধ্যেই অনেকখানি ছড়িয়ে গেছে, সেটা চোখে পড়লে তারপর আপনারা সেটা নিয়ে ফ্যাক্ট চেক করেন এবং সঠিক তথ্যটি সবার সামনে আনার চেষ্টা করেন। এই ধরনের কাজের ক্ষেত্রে কি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় যারা হচ্ছে বিভিন্ন সেক্টরের, তো আসলে আপনার সাথেই বোধহয় আরেকদিন কথা হচ্ছিল যেদিন আপনি বলছিলেন যে কোনো একটা ঘটনা যখন ঘটে তখন সেটার সাথে রিলেটেড বিভিন্ন ধরনের অপতথ্যগুলো ছড়ায়, তো বিভিন্ন ঘটনার সাথে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় জড়িত থাকে, তারা কি সমন্বয় করে আপনাদের সাথে সমন্বয় করে কোনো ধরনের পরামর্শ করার কাজটি করে, নাকি এটি করা প্রয়োজন বলে মনে করেন? এই ক্ষেত্রে আসলে মানে ইনফরমেশনের উপরে বা তথ্যের উপরে যখন সরকার জড়িয়ে যায়, তখন আসলে তথ্যের প্রবাহটা কতটুকু থাকে ওটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। তো তারপরেও সরকার থেকে যে উদ্যোগগুলো নেওয়া যেতে পারে বলে মনে হয়, যে ধরেন কোথাও কোনো ইনসিডেন্ট হচ্ছে তখন আসলে যাতে মিস ইনফরমেশন না ছড়ায়। যেমন ধরেন কয়েকদিন আগে টঙ্গীর একজন আলেম উনি নিখোঁজ হলেন, পরে সেটা নিয়ে অনেক ধরনের মিস ইনফরমেশন, প্রোপাগান্ডা ফেসবুকে সয়লাভ হলো, এবং তারপরে হচ্ছে পুলিশের পক্ষ থেকে কিন্তু বিবৃতি আসতে অনেক সময় লাগলো, কিন্তু পরে দেখা গেল ওটা আসলে ওই একটা স্টেজড বিষয়। কিন্তু এখন পুলিশ থেকে বা সংশ্লিষ্ট যারা ছিল তাদের কাছ থেকে কিন্তু তথ্য আসতে যে সময়টা লেগেছে, ওই সময়ের মধ্যে কিন্তু অনেক ধরনের প্রোপাগান্ডা, মিস ইনফরমেশন, ষড়যন্ত্র ফেসবুকে ছড়ায় পড়ছে। তো এই দেরিটা যত হবে না, তত হচ্ছে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যেমন ধরেন পুলিশ যদি তার স্টেটমেন্ট দিতে একটা ঘটনার একদিন 2 দিন সময় নেয়, ততক্ষণে কিন্তু একটা রায়ট হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেসব তথ্য প্রবাহটা ঠিক রাখা এবং যথাসম্ভব যত শীঘ্র তথ্য দেয়া যায়, এটা প্রচার করা যায়, আমার মনে হয় এটা করা উচিত। নয়তো আসলে গুজব ঠেকানো বা বড় ধরনের কোনো ইনসিডেন্ট ঠেকানো সম্ভব নয়। যেসব আইডি থেকে গুজবগুলো ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সেসব আইডি চিহ্নিত করা বা তাদের অবস্থান চিহ্নিত করার কাজটি কতটুকু কঠিন? হ্যাঁ, এটা একটা বিষয়, কারণ এখন আপনার গুজব কিন্তু একটা হচ্ছে গুজব মিস ইনফরমেশন, আর একটা হচ্ছে ডিসইনফরমেশন। এখন যে আপনার ছড়াচ্ছে মিস ইনফরমেশনটা হচ্ছে কেউ অনিচ্ছাকৃত ছড়াচ্ছে, তার সামনে আসলো, সে আতঙ্ক বশত বা তার কাছে মনে হচ্ছে এটা একটা শেয়ারেবল জিনিস, সে শেয়ার করে দিচ্ছে, কিন্তু সে হয়তো জানেও না এটা যে গুজব। তো এইসব ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আইডি গুলো শনাক্ত করা কতটুকু কঠিন। এখন কে ছড়াচ্ছে, এটা কিন্তু একজন ছড়াচ্ছে না, এবং এটা হচ্ছে অনেক সময় দেখা যায় আপনার ক্যাম্পেইন, একটা সংঘবদ্ধ গুজবের প্রচার চলে, তো ফলে কে ছড়াচ্ছে, কোত্থেকে আসছে সেটা আসলে শনাক্ত করা কঠিনই বটে। কারণ অনেক সময় দেখা যায় দেশের বাইরে থেকে এই ধরনের ইনফ্লুয়েন্স চালানো হয়, আবার দেশের ভিতর থেকেও হয়। আবার ধরেন কোনটা গুজব, এটা যদি আমাদের পক্ষ থেকে যদি বলেন, আমরা আসলে এভাবে কোনো আইডি শনাক্ত করাটা একটু টাফ বটে আমাদের জন্য। কারণ যেটা বলতেছিলাম, এটা ধরেন আমি গুজবটা পোস্ট করলাম, আমি ডিসইনফরমেশন ইচ্ছাকৃতভাবে ছড়াই দিয়েছে, আমি একটু যখন ভাইরাল হলো আমি পোস্টটা ডিলিট করে দিলাম। এখন কাকে ধরবো আমি, কে আসলে এটার উৎস?
এই ধরনের অসৎ উদ্দেশ্য যদি থাকে, তো সেক্ষেত্রে আসলে কে ছড়াচ্ছে সেটা ধরাটা একটু কঠিন। আবার এই বিষয়টা যদি সরকার করতে যায় বা সরকারি সংস্থাগুলো করতে যায়, সেক্ষেত্রে আবার অনেক ধরনের বা আইনি জটিলতা থাকে যে কোনটা গুজব, কোনটাকে আমি গুজব বলবো। হ্যাঁ, আবার এখানে এই যে যাকে আমি বলতেছি সে ওই আইডি থেকে গুজবটি ছড়িয়েছে, এখন ওই সংস্থাগুলি কিভাবে তাকে শনাক্ত করতেছে, বা এখানে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য কাজ করতেছে কিনা, বা প্রতিপক্ষকে ফাঁসিয়ে দেওয়ার কোনো বিষয় কাজ করতেছে কিনা, এই ধরনের নানান জটিলতা এখানে আসলে কাজ করে। অনেক ধন্যবাদ। আমরা জানছিলাম বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের দুজনের কাছ থেকেই। দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে যুক্ত হয়ে এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক, আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ফজলুল করিম পাটোয়ারি এবং ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রেদওয়ানুল ইসলাম যুক্ত ছিলেন এতক্ষণ। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।